এতদিন ধরে তোমরা আমার চ্যানেলে দেখে এসছো যে কিভাবে একটা কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটরের ক্যারিয়ার শেষ করে দিয়েছে, বা কিভাবে তাদের বানানো একটা ভিডিওর পর থেকে তাদের অডিয়েন্সই তাদের হেড দেওয়া শুরু করেছে। বাট তোমরা কি জানো বাংলা ইউটিউব কমিউনিটিতে আজও এরকম কিছু ক্রিয়েটর আছে যারা এরকম বৌদি রোস্টিং বা ভালগার ডেইলি ভ্লগ বা ক্রিঞ্জ কাপল ভ্লগ না বানিয়েও তাদের নিজস্ব একটা লয়াল অডিয়েন্স বেস বানাতে সক্ষম হয়েছে, যার কারণে আজ বাংলা ইউটিউব কমিউনিটিতে তাদের ভালো রেপুটেশন থাকার পাশাপাশি তাদের কোনো হেটার্স নেই বললেই চলে। কি তোমার মনে এখন এই প্রশ্নই আসছে তো যে বাংলা ইউটিউব কমিউনিটিতে এমন কোন ক্রিয়েটর আছে যাদের কোনো হেটার্স নেই? সবারই তো প্রায় কম বেশি অনেক হেটার্স রয়েছে, বাট ট্রাস্ট মি এরকম অনেক ক্রিয়েটর আছে যাদের একদমই কোনো হেটার্স নেই, কিংবা থাকলেও তাদের সংখ্যাটা একেবারেই নগণ্য। তবে হ্যাঁ, এই ভিডিওতে যে ক্রিয়েটরদের লিস্ট নিয়ে আমি কথা বলবো তাদের মধ্যে তোমার ফেভারিট ক্রিয়েটররা না থাকলে খুব একটা অবাক হয় না, কারণ তুমিও জানো অতীতে সেই ক্রিয়েটরের সাথে হওয়া কোনো কন্ট্রোভার্সি বা তার বানানো কোনো একটা ভিডিওর পর থেকেই তাকে অনেক হেট পেতে হয়েছে, যার কারণেই সেই সমস্ত ক্রিয়েটরদের কিছু হেটার্সও তৈরি হয় সেই সময়, এবং সেই হেটার্সদের এক্সিস্টেন্সের প্রমাণ তাদের নিয়ে আমার বানানো কোনো ভিডিওর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি যত সম্ভব আনবায়াসড ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব, আর তোমার নিজস্ব ওপিনিয়ন জানানোর জন্য আমার কমেন্ট বক্স তো খোলাই রয়েছে সবসময়। তাই তুমিও যদি জানতে চাও যে বাংলার এমন কোন ক্রিয়েটর আছে যাদের কোনো হেটার্স নেই, বা তারা কি এমন ভিডিওস বানায় যে তাদের কোনো হেটার্স তৈরি হয়নি কখনো, তাই সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। এই লিস্টে প্রথম যে ক্রিয়েটরের কথা বলবো সেও বাংলাতে আর 5টা ক্রিয়েটরের মতোই কমেডি ভিডিওস বানায়। তবে হ্যাঁ, তার সেই ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য কখনোই জঘন্য বৌদি রোস্টিং কিংবা ডাবল মিনিং জোকস বা ভালগার বা সেক্সুয়াল কন্টেন্ট বানাতে হয়নি তাকে। তার ভিডিওতে আমাদের এই সমাজে ঘটা বিভিন্ন ইভেন্টস বা তার হিউমারের জোরেই আজ সে কয়েক কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে, আর যার কারণেই আজ তার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 9.3 লাখ এবং ফেসবুকে 1 মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে তার। যদি এখনো না বুঝে গিয়ে থাকো যে আমি কার কথা বলছি, তাহলে বলে দিই যে আমি কথা বলছি সৈয়দ শামশিল একে বিটকেল বাঙালিকে নিয়ে। হ্যালো, আমার ছেলে চাকরির জন্য যে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দিন আমাকে, চিটিংবাজ লোক কোথাকার। এই আপনার সাহস কি করে হলো আমাকে লোক বলার? আপনি মোট আমার টাকাটা ফেরত দিন বলে দিলাম আমি, আপনি আমার টাকাটা ফেরত দেবেন কিনা? কাকে চাইছেন? আপনি টাকাটা ফেরত দেবেন কিনা আমাকে বলুন আগে। চাইছেন কাকে? আরে লালুকে চাইছি। আপনি লালু বলছেন তো? হ্যাঁ বলছি। তো আপনাকে ফোন করেছি, আপনাকেই চাইছি। সরি, আই এম ইন এ রিলেশনশিপ। এটার আবার কি মানে হলো? আরে আপনিই তো বললেন আমাকে চাইছেন। একটা সময় ছিল যখন বাঙালি কমেডি মানেই ভানু বন্দ্যোপাধ্যায় বা রবি ঘোষকেই বুঝতো। তাদের কাছ থেকেই কমেডি, হিউমার এসব জিনিসের হাতে খড়ি হয় আমাদের। এদের পর থেকে বাংলাতে আর সেরকম কোনো কমেডিয়ান সেভাবে উঠে আসেনি কখনো, সেটা সিনেমা জগতেই হোক কিংবা নর্মাল স্ট্যান্ড আপ কমেডিতেই হোক। হ্যাঁ, খরাজ মুখার্জি বা বিশ্বনাথ বসুও বেশ ভালো কমেডি করেন, বাট পুরোনো দিনের সেই ব্যাপারটা তাদের মধ্যেও মিসিং। আর এরপর যখন টেলিভিশন থেকে মোবাইল স্ক্রিনে মানুষ শিফট হতে শুরু করলো, সেখানেও কমেডি ভিডিওসটাই মানুষ বেশি বেশি করে দেখা শুরু করলো, যার কারণে যেরকম ভাবে কমেডি ভিডিওস ভিউয়ার্সের সংখ্যা বাড়তে থাকলো, সেরকম ভাবেই কমেডি ভিডিওস ক্রিয়েটরের সংখ্যাটাও ধীরে ধীরে বাড়তে থাকে ইউটিউব, এবং হিন্দি ভিডিওসের পাশাপাশি বাংলাতেও কমেডি ভিডিওসই বেশি পপুলার হতে শুরু করে, এবং ক্রিয়েটরস লাইক দ্য বঙ্গায় এবং ওয়ান্ডার মুন্নাদেরও একটা ফ্যান বেস তৈরি হতে শুরু করে সেই সময়। আর অন্যদিকে কমেডি ভিডিওস ফেমাস হতে দেখেই বাংলাতে আরো অনেক ধরনের কমেডি ভিডিওস ক্রিয়েটররা আস্তে আস্তে মেইন স্ট্রিম হতে শুরু করে। তবে তাদের কাছে কমেডি ভিডিওস মানে ডাবল মিনিং জোকস, কারোর বডি পার্টকে অবজেক্টিফাই করে দুটো নোংরা কথা বলা কিংবা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, এই সমস্ত কিছুকেই এরা কমেডি ভিডিওস বা রোস্টিং এর নাম দিয়ে চালাতে শুরু করে, যার পর থেকেই আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে কি কি জিনিস কমেডির নাম করে চলছে নিশ্চয়ই তোমরাও সেটা জানো। কখনো শরীর দেখানো, আবার কখনো সেটা নিয়ে নোংরা মন্তব্য করা, আবার কখনো দুটো গালাগালি দিলেই সেই ভিডিওটাও হিট হয় আজকের দিনে দাঁড়িয়ে। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। আর অন্যদিকে যারা ক্লিন কমেডি দিয়েই নিজের কেরিয়ার স্টার্ট করেছিল তারাই আজ বাংলা ইউটিউব থেকে বিলুপ্ত প্রায়, যাদের মধ্যে প্রিয় ভাইন্সের নাম নিশ্চয়ই শুনেছো তুমি। সেও একসময় ক্লিন কমেডি দিয়েই তার ইউটিউব জার্নি শুরু করেছিল, যেখানে এসে কমেডি স্কিটস আর বিভিন্ন ধরনের কমেডি স্কেচেস বানিয়ে এই বাংলার অনেক মানুষের মন জয় করেছিল। কি রে? হ্যাঁ বলো, তুই কি বিড়ি খাস নাকি রে? কি বিড়ি? সেটা আবার কি জিনিস? যেটা তুই বাথরুমে একটু আগে ফুক ফুক করে টানছিলি, গোটা বাথরুম তো বিড়ির গন্ধে ভর্তি। মেরেছে রে? কি? হ্যাঁ কিছু না। বাট তারপর থেকে বাংলাতে ক্রিঞ্জ কমেডির এরা স্টার্ট হয়, যার কারণে আজ আর তার ইউটিউব ভিডিওসে ভিউজ আসে না, এবং সেই কারণেই হয়তো সে আজ প্রায় ইউটিউব কুইট করে ফেসবুকে ডেইলি ভ্লগ আপলোড করছে। প্রিয় ভাইন্সের ইউটিউব কুইট করার কারণ ডিটেলসে জানতে হলেই এই ভিডিওটা দেখতে পারো। বাট অন্যদিকে সৈয়দ শামশিল একে বিটকেল বাঙালি একজন টিচার ছিলেন, মানে টিউশন পড়ানোই তার পেশা ছিল, বাট মনে প্রাণে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার স্বপ্নই দেখতো সে। বাট বাংলাতে তখনকার দিনে স্ট্যান্ড আপ কমেডি বলেই কিছু এক্সিস্ট করতো না, যার কারণে তার সেই স্বপ্নটাও স্বপ্নই থেকে যায় সেই সময়।
সময়। বাট 2020 সালে লকডাউনের সময় তাকে তার এক বন্ধু তার হিউমার আর তার এন্টারটেইন করার দক্ষতার কথা ভেবে একজন হিন্দি কমেডিয়ানের ভিডিও তাকে পাঠায় এবং তাকেও বাংলাতে এরকম কিছু ভিডিওস বানানোর পরামর্শ দেয়। এন্ড তখন তার টনক নড়ে এবং যার পরেই কয়েক মিনিটের মধ্যে সে একটা স্ক্রিপ্ট লিখে সেটার উপর ভিডিও বানিয়ে আপলোড করে দেয় তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আর ভাগ্যক্রমে বেশ কিছু ভিউজও পায় সে তার প্রথম ভিডিওস থেকে। এটা আমার আগে থেকে ছিল, হিউমার তো হঠাৎ করে আসে না, কিন্তু আমি কোনোদিনও সিরিয়াসলি ভাবিনি যে আমি এরকম করব, এটা কন্টিনিউ করব। লকডাউনেই আমার একটা ফ্রেন্ড পাঠালো যে তুই তো এরকম ভিডিও বানাতে পারিস। কোনো একটা হিন্দি কমেডিয়ানের কোনো একটা অ্যাক্ট পাঠিয়েছিল, স্ট্যান্ড আপ কমেডি না, কিছু একটা অ্যাক্ট পাঠিয়েছিল যে তুই তো এরকম বানাতে পারিস। তো তারপরে আমি বললাম হ্যাঁ বানাতে পারি। আমি খুব তাড়াতাড়ি একটা বানিয়ে দিলাম, মানে আমি স্ক্রিপ্ট লিখে দিলাম, 15-20 মিনিট লাগলো লিখতে। আমি জানি না যে কী লিখেছি না লিখেছি, আমি লিখে আমি ওটাকে বললাম এটাকে আমি আপলোড করে দেবো। ও যে হ্যাঁ আপলোড করবো, তো আপলোড করে দিলাম। আমি রেসপন্স পেলাম এমন বাইরের কিছু জনের থেকে যাদের আমি চিনি না। আর এটা দেখার পরই তার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার যে অপূর্ণ স্বপ্ন সেটাও আবার বাস্তবায়িত করার আরেকটা রাস্তা খুঁজে পায় সে। আর তারপর থেকে দিনের পর দিন নতুন কমেডি ভিডিওস আপলোড করতে শুরু করে দেয় সে। আর তার ভিডিও টপিক হয় সমাজে ঘটা কোনো ঘটনা, নইলে কোনো পার্টিকুলার ক্যারেক্টার নিয়ে কমেডি ভিডিওস বানানো, যেখানে না থাকে ডাবল মিনিং কোনো জোকস, না থাকে কারোর বডি পার্টস নিয়ে নোংরা মন্তব্য, না থাকে খিস্তি বা অন্য কোনো ক্রিঞ্জ বিষয়বস্তু। তারপর আর কি রাতারাতি ভাইরাল হতে শুরু করে তার ভিডিওস। কখনো পাত্রপাত্রী চাই, কখনো সব জানতা পাড়ার কাকু, কিংবা কখনো 26,000 চাকরি বাতিল নিয়ে বানানো তার ভিডিওসও সাধারণ মানুষের মনে অনেকখানি জায়গা করে নেয়। শুধুমাত্র তার ইউনিক হিউমার এবং অডিয়েন্সকে এন্টারটেইন আর এঙ্গেজ করার ক্ষমতাতেই আজ সে বাংলার এত মানুষের ভালোবাসা পেয়েছে তার সমস্ত ভিডিওসে, যেটা তার ভিডিওর কমেন্ট বক্স কিংবা বাংলার দর্শকদের ফেভারিট ক্রিয়েটরের লিস্টটা দেখলেই বোঝা যায়। তার এত বছরের ক্যারিয়ারে এসে না জড়িয়েছে কোনো কন্ট্রোভার্সিতে, না বানিয়েছে কোনো দৃষ্টিকটু ভিডিওস, আর না এমন ভিডিওস বানিয়েছে যার জন্য তাকে তার অডিয়েন্সের থেকেই হেট পেতে হয়েছে কখন। কারণ বিটকেল বাঙালি হলো সেই সমস্ত ক্রিয়েটরদের কাছে একটা মোক্ষম উত্তর যারা বারবার প্রমাণ করে এসছে এন্টারটেইনমেন্ট মানেই শুধু নোংরা রোস্টিং বা ডাবল মিনিং জোকস কিংবা খিস্তি। আসল এন্টারটেইনমেন্ট কাকে বলে সেটা হয়তো বিটকেল বাঙালিকে দেখেই শেখা উচিত সবার। কারণ যদি তোমার মনে হয় যে ক্লিন কমেডির বাংলাতে কোনো ফিউচার নেই, তাই তোমাকে রোস্টিং করে ফেমাস হতে হবে আর 5টা ক্রিয়েটরের মতো, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আজও বিটকেল বাঙালির মতো ক্রিয়েটরও আছে যারা বারবার প্রমাণ করে দিয়েছে কোনটা ভালগারিটি আর কোনটা পিওর ট্যালেন্ট। আর হয়তো সেই জন্যই বিটকেল বাঙালির কোনো হেটার্স নেই। বিটকেল বাঙালিকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলুন। আর এরপর যেই ক্রিয়েটরের কথা বলবো সে যেমন কোয়ালিটি কন্টেন্ট বানায়, তেমনই ভালো তার অ্যাক্টিং, মেকআপ এবং সবাই তার বিভিন্ন ক্যারেক্টারেরও ফ্যান বটে। কখনো সে বাবেশ, কখনো সে মিষ্টিবাপিও বটে। আশা করি এতক্ষণে বুঝে গেছো যে কার কথা বলছি আমি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি নিরঞ্জন একে লাফটার সেনকে নিয়ে, যাকে তোমরা তার বিভিন্ন ক্যারেক্টারের অসাধারণ দক্ষতার সাথে অ্যাক্টিং এবং তার ইউনিক হিউমার আর তার কমেডি ভিডিওসের জন্যই চেনো। ফোন বাজছে তো কখন থেকে? বাথরুমে গিয়ে ঢুকে বসে আছে। কে ভিডিও কল করছে বাবেশ বলে? হ্যালো, মেয়ে মিষ্টি বাপি বলেছিলাম। এই মানা ফোন বাজছে তো কেটে যাবে এবার। তারাও তো হ্যাঁ দাদা। আজ তার ইনস্টাগ্রামে 1.2 মিলিয়ন, ইউটিউবে 7.5 লাখ এবং ফেসবুকেও 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। বাট প্রথম দিন থেকেই তার জার্নিটা এতটাও স্মুথ ছিল না। কারণ একে তো ছোটবেলা থেকেই তার ওরিয়েন্টেশন নিয়ে শিওর হতেই তার অনেকটা টাইম লেগে যায়। মানে কোনটা বাই, কোনটা গে, কোনটা লেসবিয়ান জানতেই তার অনেকটা সময় লাগে। কারণ আমাদের এই সমাজ একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক মেনে নিলেও সেম জেন্ডারের সম্পর্ক কেউই মানতে চায় না। অ্যান্ড এটাই ধ্রুব সত্যি। দিন ছোটবেলায় তার ম্যাথস টিচারের থেকেও অশ্লীল আচরণও পায় সে। বাট এই সব কিছুর থেকেও যদি কোনো জিনিসে সে সব থেকে বেশি সেটব্যাক পায় তার লাইফে, সেটা ছিল তার মা বাবার সেপারেশন। যখন আমি ক্লাস 6-7-এ পড়তাম তখন অবভিয়াসলি আমি নিজের ওরিয়েন্টেশনের ব্যাপারে এত জানতাম না, লাইক বাই কী হয়, গে কী হয়, স্ট্রেট কী হয়। সো আমি যখন তার কাছে ম্যাথস করতে যেতাম, সো কিছুদিন পর দাদাটা আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার চেষ্টা করে। ইটস লাইক তখন আমি একদমই বাচ্চা, তখন যা করতো আমি করে নিতাম। দেন বাড়ি এসে আমি ভাবতাম যে মেবি দিস ইজ রং, হয়তো ভগবান দেখছে, ভগবান আমাকে শাস্তি দেবে, যদিও মাথার ভেতর তো ওসব কিছু ছিল না। তা আমি কোনোদিন কাউকে কিছু বলিনি। তো সাডেনলি আমার ফ্যামিলির প্রবলেমগুলো আরও বড় হতে থাকে, মা বাবা কমপ্লিটলি সেপারেট হয়ে যায়, যেটা তার মধ্যে একটা ডিপ ইম্প্যাক্ট ফেলেছিল এবং যার কারণেই পরবর্তীকালে তাকে মাসির বাড়িতে গিয়েও থাকতে হয়, দেন তার রেন্টেড অ্যাপার্টমেন্টে। অন্যদিকে তার সেই সময়ের বয়ফ্রেন্ডও সেই সময় তাকে অনেক স্বপ্ন দেখায় এবং তার পাশে থাকারও প্রমিস করে। বাট হঠাৎই একদিন জানা যায় যে তার বিয়ে, এবং নিরঞ্জন সেটা কখনো ঘুণাক্ষরেও টের পায়নি। এরকম বারবার হার্টব্রেক হওয়ার পরেও তার আবারও একটা গল্প শুরু হয়। বাট এর মধ্যে তার বন্ধুদের সাহায্যে সে তার ওই ওরিয়েন্টেশনের কথাটা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে কমেডি ভিডিও আপলোড করা শুরু করে, এই ভেবে যে তার ভিডিওস দেখে সাধারণ মানুষের এই গে বা বাইদের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। আমি কি করে একসাথে অনেক মানুষকে লাইক একটা যদিও পুরো সোসাইটিকে না হলেও একটা হিউজ অডিয়েন্সকে কি করে এটা বোঝাতে পারবো যে দিস ইজ রং। So I thought let's make a video. বাট সে গুড়ে বালি। মানুষের চিন্তাধারা সেদিনও চেঞ্জ হয়নি, আজও চেঞ্জ হয়নি, আর ভবিষ্যতেও চেঞ্জ হবে না, কারণ সবই শিক্ষার অভাব। থাক, শিক্ষা নিয়ে আর কিছু বলছি না, নইলে আমাকে আবার জেলে বসে ভিডিও বানাতে হবে। বাট সারপ্রাইজিংলি মানুষের মধ্যে ভিডিওর ইম্প্যাক্ট না পড়লেও তারা বেশ এন্টারটেইন হতে শুরু করে তার সেই ভিডিওগুলো দেখে, আর তারপর থেকে পিছনে ফিরে দেখতে হয়নি লাফটার সেনকে। তার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যেমন মানুষ রিলেট করতে শুরু করে, তেমনই মানুষের ভালোবাসাও পেতে শুরু করে সে। এর মধ্যেই তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথেও তার পরিচয় হয় এবং সেও তাকে আরো নতুন ধরনের কন্টেন্ট বানাতে অনেক হেল্প এবং মোটিভেটও করেছে বলে শোনা যায়। আসলে কথায় আছে যে যখন তোমার আশেপাশের মানুষরা পজিটিভ ভাইব দেবে, দেন ইউ ক্যান বিকাম ইউর বেস্ট ভার্সন। সেই কারণেই একের পর এক হিট ভিডিওস, মিলিয়ন ফলোয়ার্স এবং কয়েকশো মিলিয়ন ভিডিও ভিউজের পাশাপাশি বড় বড় ব্র্যান্ডের ইন্টিগ্রেশন থেকে শুরু করে রিসেন্টলি তার মেছো ওয়েব সিরিজ রিলিজ করেছে সে, এবং হইচইতে বীরাঙ্গনা বলে তার একটা সিরিজও আসতে চলেছে, হুইচ শোজ যে বাংলার মানুষ তাকে কত ভালোবাসে। এন্ড দ্যাটস ওয়াই তার কোনো হেটার্স নেই বললেও চলে। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কেমন? আর এরপর যে ক্রিয়েটরের কথা বলবো সে এটা প্রমাণ করে দিয়েছে যে যেখানে ফুড ব্লগিং মানে কমেন্ট বক্স খুললেই খিস্তির বন্যা বয়ে যায়, সেখানে ফুড ব্লগিং এর সাহায্যে কিভাবে মানুষের মন জয় করা যায় আজকের দিনে দাঁড়িয়ে। এন্ড সেই শিখিয়েছে হোয়াট ইজ ফুড ব্লগিং ইন বাংলা ইউটিউব কমিউনিটি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি শুভ্র ব্যানার্জি একে জিপসি বংকে নিয়ে। Hello and welcome to my YouTube channel Gypsy Bong. I am your host Shubhro Banerjee. As a person I love to eat, I love to travel, and all these videos I want to share with you lovely people. So let's begin the journey together. 2019 সাল থেকে তার খাওয়া আর খাবারের প্রতি ভালোবাসার আর প্যাশন থেকে ফুড ব্লগিং স্টার্ট করে, যেখানে সে শুধুমাত্র বিরিয়ানি বা অন্যান্য খাবার খেয়ে খুব টেস্টি এটা বলার পাশাপাশি সেই খাবারের ইতিহাস এবং খাবার রিলেটেড আরো যত রকমের তথ্য দেওয়া সম্ভব সেই সবগুলোকেই তার ভিডিওর মাধ্যমে তুলে ধরে সাধারণ মানুষের সামনে, যেটাকে আইডিয়াল ফুড ব্লগিং বলে। আর সেই থেকেই তার প্রফেশনের পাশাপাশি প্যাশন ফলো করতে করতে আজ তার প্যাশনটা কি প্রফেশনে পরিণত করতে পেরেছে সে, যেখানে বাকি ফুড ব্লগার্সরা ভিউজ এর লোভে কোনো ভাইরাল পরোটা বা কোনো বিরিয়ানির দোকানে গিয়ে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে ব্যস্ত, কিংবা ভিউজ এর জন্য সেই সেম দোকানে দিনের পর দিন পড়ে থাকছে, সেখানে ট্রেন্ড থেকে একেবারে দূরে গিয়ে কলকাতা তথা গোটা রাজ্যের বিভিন্ন ধরনের খাবার, তার মেকিং প্রসেস এবং তার ইতিহাস সবটাই তার ভিডিওতে তুলে ধরছে বছরের পর বছর ধরে। যার কারণে হয়তো যেখানে বাকি ফুড ব্লগারদের কমেন্ট বক্স খুললেই নোংরা কমেন্ট বা খিস্তি দেখা যায়, সেখানে জিপসি বংয়ের ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে তার ভক্তদের তার প্রতি ভালোবাসা দেখলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে তার হেটার্সরা নেই বললেই চলে, কিংবা থাকলেও সেটার একেবারেই নগণ্য। কি তাই তো? তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এরপর যে ক্রিয়েটরের কথা বলবো, না থাক, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই বাকি ক্রিয়েটরদের কথা এর সেকেন্ড পার্টে বলবো। তাই তোমার মতে বাংলার আর এমন কোন ক্রিয়েটর আছে যাদের কোনো হেটার্স নেই বলে তোমার মনে হয়, তাদের নামের লিস্টটা কমেন্ট করে জানিও, কেমন? আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ জানি ফেস ক্যাম ভিডিওস বানাবো বলেছিলাম, তবে আগেরটা যেহেতু বায়োস্কোপালা স্টুডিওতেই শুট করা ছিল তাই সেটা তাড়াতাড়ি হয়ে গেছে, বাট বাড়িতে সবকিছু সেট আপ করতে একটু টাইম লাগছে, তাই একটু ধৈর্য ধরো। ফেস ক্যাম ভিডিওসও খুব জলদি আসছে এই চ্যানেলে। আর যারা এখনো আমার ফেস রিভিল ভিডিও মানে আমার চাঁদ বদনটা দেখোনি, তারা এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা। এন্ড আবারও সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।